রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আফগানিস্তানের তালেবান সরকার উৎখাতের হুমকি পাকিস্তানের। মঙ্গলবার তুরস্কে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরপরই পাকিস্তান সীমান্তে হামলা তালেবানদের। নিহত ক্যাপ্টেন সহ পাকিস্তানের 6 সেনা। পাকিস্তান অভিযোগ করেছে ভারতের ষড়যন্ত্রে তালেবান সরকার পাকিস্তানকে যুদ্ধে টেনে আনার জন্য মরিয়া হয়ে উঠেছে। ভেনেজুয়েলায় অবতরণ করল রাশিয়ার সামরিক পরিবহন বিমান। পারমাণবিক শক্তিচালিত জলজ ড্রোনের সফল পরীক্ষা রাশিয়ার। ইসরায়েলের হামলায় একদিনে গাজায় নিহত 104 ফিলিস্তিনি। চীনের চাপে খনিজ সমৃদ্ধ দুটি এলাকা মিয়ানমার আর্মির কাছে ছেড়ে দিল বিদ্রোহীরা। তুরস্কে মঙ্গলবার পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরপরই পাকিস্তান সীমান্তে তালেবানদের হামলায় নিহত হয়েছে পাকিস্তান আর্মির একজন ক্যাপ্টেন সহ কমপক্ষে 6 সেনা। গুরুতর আহত হয়েছেন অনেকে। ঘটনার পর আফগানিস্তানের তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত বা গর্তে পালিয়ে যেতে বাধ্য করার জন্য আমাদের খুব বেশি শক্তি প্রয়োগ করতে হবে না। এমনকি আমরা তাদেরকে তোরা বোরা পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য করতে পারি এবং সেখানেও আমরা তাদের পরাজিত করতে সক্ষম। খাজা আসিফ বলেন, তুরস্কে শান্তি আলোচনার সময় কাবুল কর্মকর্তারা যেসব কথাবার্তা বলেছেন এবং বিবৃতি দিয়েছেন তা খুবই বিষাক্ত। তাদের কথাবার্তা উস্কানিমূলক। তারা শান্তি চায় না, বরং সংঘাত চায়। তারা পাকিস্তানকে যুদ্ধের ময়দানে টেনে আনতে চায় ভারতের দ্বারা প্রভাবিত হয়ে। কিন্তু তারা জানে না তাদের ক্ষমতা থেকে উৎখাত করতে আমাদের তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন হবে না। আমরা যদি তাদেরকে কাবুল থেকে উৎখাত করে তোরাবোরায় পাঠাই তাহলে বিশ্ব সেটা বেশ আনন্দের সাথে উপভোগ করবে বলে মনে করি আমি। খাজা আসিফ বলেন, যুদ্ধবাজ তালেবানরা আরেকবার আফগানিস্তানকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। তারা আবার আফগানিস্তানের অসহায় মানুষকে হত্যা করতে চায়। তারা যদি এটা করতে চায় তবে তাই হোক। আমরা প্রস্তুত তাদেরকে পরাজিত করতে। তারা পাকিস্তানের সক্ষমতা সম্পর্কে এখনো কোনো অনুমান করতে পারেনি। তারা যদি আমাদের সাথে যুদ্ধে জড়াতে চায় তাহলে দ্রুত সারা বিশ্ব দেখবে যে তাদের হুমকি ধামকি আসলে ভুয়া। খাজা আসিফ কঠোর ভাষায় বলেন, আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যবাদীদের কবরস্থান, কিন্তু এবার আমরা এই যুদ্ধবাজদের কবরে পাঠাবো আফগানিস্তানে। অপরদিকে মঙ্গলবার তুরস্কে আলোচনা ভেঙে যাওয়ার পরপরই আফগান সীমান্ত থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের একাধিক এলাকায় হামলা চালানো হয়েছে পাকিস্তানের সেনাদের উপর। বেলুচিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের কুররাম এলাকায় তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন একজন ক্যাপ্টেন সহ কমপক্ষে 6 পাকিস্তানি সেনা। আহত হয়েছে আরও 2 সেনা অফিসার সহ 14 জনের বেশি সেনা। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান আর্মির পাল্টা হামলায় নিহত হয়েছে ভারতীয় 7 সন্ত্রাসী। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় চরম ঔদ্ধত্যের পরিচয় দিয়েছে তালেবান প্রতিনিধিরা। তারা পাকিস্তানের কর্মকর্তাদের প্রতি চরম অপমানজনক ও উস্কানিমূলক নানা ধরনের মন্তব্য করেছে। পাকিস্তানের কর্মকর্তাদের প্রশ্নের সঠিক জবাব এড়িয়ে আজগুবি সব বিষয় সামনে হাজির করে, যা আদৌ আলোচনার কোনো বিষয় ছিল না। তারা নানাভাবে আলোচনাকে নস্যাতের চেষ্টায় লিপ্ত ছিলেন। এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক ও কাতারের মধ্যস্থতাকারীরা। কাতারের মধ্যস্থতাকারীরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে হামাস ইসরায়েল শান্তি আলোচনায়। তাদের লাগাতার চেষ্টার ফলে হামাস ও ইসরায়েলের মধ্যে শেষ পর্যন্ত শান্তি চুক্তি হয়েছে। কিন্তু সেই কাতার ও তুরস্কের প্রতিনিধিরাও বিরক্ত হয়েছেন আলোচনার টেবিলে তালেবান প্রতিনিধিদের আচরণে। বিখ্যাত তোরাবোরা হল খাইবার গিরিথ অঞ্চলের একটি দুর্গম গুহা এলাকা। 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালায়। নভেম্বর মাসে তালেবান শাসিত কাবুলের পতন ঘটে। আল কায়দা নেতা ওসামা বিন লাদেন সহ তালেবানরা তখন শেষ পর্যায়ে দুর্গম তোরাবোরা গুহায় আশ্রয় নেয়। তবে যুক্তরাষ্ট্র সেনা সহ যৌথ বাহিনী তখন সেই দুর্গম তোরাবোরা এলাকায়ও পৌঁছে যায় এবং তালেবানদের ঘেরাও করে রাখে। একই সাথে উপর থেকে চলতে থাকে বিমান হামলা। তবে শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন ওসামা বিন লাদেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বর্তমান তালেবান সরকারকে সেই তোরাবোরায় পৌঁছে দেওয়ার হুমকি দিলেন। সীমান্তে 2 দেশের 1 সপ্তাহ ব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গত 9 অক্টোবর থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় 2 দেশের মধ্যে।
মধ্যে। দোহায় দুই দেশের প্রাথমিক আলোচনার পর তুরস্কে আবার আলোচনা শুরু হয় এবং 3 দিনের মাথায় মঙ্গলবার তা ভেঙে যায় কোনো সমাধান ছাড়া। পাকিস্তানের অভিযোগ, পাকিস্তানি তালেবানরা আফগানিস্তানে আশ্রয় নিয়ে হামলা করছে পাকিস্তানি তালেবানদের সহায়তা করছে আফগানিস্তানের তালেবান সরকার। পাকিস্তানের এই দাবি পুরোপুরি অস্বীকার করছে তালেবান সরকার। পাকিস্তানের আরও অভিযোগ, বর্তমানে তালেবান সরকার ভারতীয় পাকিস্তানের বিরুদ্ধে নাশকতার জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহারের সুযোগ দিচ্ছে। পারমাণবিক শক্তিচালিত জলজ ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেন। নতুন এই ড্রোনের নাম পজিডনর সুপার টর্পেডো। সমর বিশেষজ্ঞদের মতে পারমাণবিক শক্তিচালিত রাশিয়ার এই নতুন ড্রোন বিশ্ব সমরাস্ত্র অঙ্গনে একটি নতুন বিস্ময়কর সংযোজন। প্রকাশিত তথ্য অনুসারে পরমাণু শক্তিচালিত প্রচলিত সাবমেরিনের তুলনায় 100 ভাগ কম শক্তির চুল্লি দ্বারা চলে পজিডন ড্রোন। পজিডন একটি সাবমার্সিবল জলজ ড্রোন, অর্থাৎ প্রচলিত সাবমেরিন ন্যায় পানির অনেক গভীরে অবস্থান করবে এটি। রাশিয়ার দাবি, তাদের নতুন জলজ ড্রোনের ক্ষমতা সারমাত ব্যালিস্টিক মিসাইলের চেয়েও শক্তিশালী। রাশিয়ার সারমাত বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ড্রোন অস্ত্রে তেমন শক্তিশালী ছিল না রাশিয়া, কিন্তু ইউক্রেন যুদ্ধের প্রয়োজনে রাশিয়া বিভিন্ন ধরনের শক্তিশালী ড্রোন নির্মাণ শুরু করে। এরই ধারাবাহিকতায় দেশটি সর্বশেষ হাজির করল পারমাণবিক শক্তিচালিত আন্ডার ওয়াটার ড্রোন। পজিডনের দৈর্ঘ্য 20 মিটার, ডায়ামিটার প্রায় 2 মিটার। এর অপারেশন আওতা 10,000 কিলোমিটার, ওজন 100 টন, গতি ঘন্টায় 185 কিলোমিটার। পজিডন হল টর্পেডো এবং ড্রোনের একটি ক্রস। সাগরতলে এর বিস্ফোরণ উপকূলে ব্যাপক ধ্বংসাত্মক সুনামি সৃষ্টি করতে সক্ষম। প্রেসিডেন্ট পুতিন বলেন, পজিডনের মতো কোনো অস্ত্র বিশ্বের আর কোনো দেশের কাছে নেই, আর এটি প্রতিরোধ করার ক্ষমতাও নেই কোনো দেশের। এর আগে রাশিয়া গত 21 অক্টোবর সফল পরীক্ষা চালিয়েছে পারমাণবিক বোমা বহনে সক্ষম বুরেভেস্টনিক নামক একটি ক্রুজ মিসাইল। পরীক্ষা দিনই এই মিসাইলটি 14,000 কিলোমিটার পথ অতিক্রম করে তাক লাগিয়ে দিয়েছে সমরাস্ত্র অঙ্গনে, আর মিসাইলটি 14,000 কিলোমিটার পথ অতিক্রম করে 15 ঘন্টায়। মিসাইলটি প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমকে অকার্যকর করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, গত শনিবার ইলিউসেন 276 নামক মিলিটারি কার্গো বিমানটি রাশিয়া থেকে উড্ডয়নের 2 দিন পর কারাকাসে অবতরণ করল। এভিয়েশন ট্র্যাক রেকর্ড অনুযায়ী বিমানটি আর্মেনিয়া, আলজেরিয়া, মরক্কো, সেনেগাল এবং মৌরিতানিয়া হয়ে ল্যাটিন আমেরিকায় পৌঁছায়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে যখন তীব্র সামরিক উত্তেজনা চলছে, তখন রাশিয়া দেশটিতে পাঠালো এই সামরিক বিমান। তবে বিমানে কি রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, পশ্চিমাদের কোনো ধরনের হস্তক্ষেপ এড়াতে রাশিয়ার সামরিক পরিবহন বিমানটি পশ্চিমা কোনো দেশের আকাশসীমায় প্রবেশ করেনি। রাশিয়ার যে সামরিক বিমানটি ভেনেজুয়েলায় অবতরণ করেছে সেটি 50 টন সমরাস্ত্র অথবা 200 সেনা বহনে সক্ষম। মিয়ানমারের 2টি গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে দেবে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। মিয়ানমার জান্তা সরকারের সাথে সমঝোতার অংশ হিসেবে মান্দালয়ের মগক এবং শান রাজ্যের মোমেক এলাকা দুটি থেকে সেনা সরিয়ে আনবে তাং আর্মি। চুক্তি অনুযায়ী মিয়ানমার আর্মিও সেখানে আর বিমান হামলা পরিচালনা করবে না। বুধবার থেকে কার্যকর হয়েছে 2 দেশের মধ্যে এই যুদ্ধবিরতি ওই 2টি এলাকায়। চীনের মধ্যস্থতায় কুনমিংয়ে এর সমঝোতা হয়েছে বিদ্রোহী এবং মিয়ানমার জান্তা সরকারের মধ্যে। যে 2টি এলাকা থেকে বিদ্রোহীরা সেনা সরিয়ে নেবে সে এলাকা দুটি রুবি খনিজ সম্পদের সমৃদ্ধ। এলাকা দুটি অনেকদিন ধরে বিদ্রোহীদের অধীনে ছিল, তবে মিয়ানমার আর্মি খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা দুটি পুনরায় নিজেদের দখলে নেওয়ার লক্ষ্যে কয়েক মাস ধরে তীব্র হামলা চালিয়ে আসছিল। দীর্ঘদিন 2 পক্ষের মধ্যে চলে সেখানে তীব্র যুদ্ধ। 2021 সাল থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সীমান্তবর্তী সব এলাকা সহ মিয়ানমারের অধিকাংশ এলাকা বর্তমানে বিদ্রোহীদের দখলে। মিয়ানমারের 3টি বড় বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মিলে 2023 সালে অক্টোবর মাসে গঠন করে ব্রাদারহুড অ্যালায়েন্স। এরপর তীব্র হামলা শুরু করে মিয়ানমার আর্মির ওপর। তাদের দখলে আসে মিয়ানমারের একের পর এক এলাকা। তবে সম্প্রতি চীন বেশ জোরে সোরে মিয়ানমার আর্মির পক্ষ নেয় বিদ্রোহীদের ছেড়ে দিতে হচ্ছে দখলকৃত অনেক এলাকা, কারণ চীনের সহায়তা ছাড়া বিদ্রোহীদের পক্ষে ধরে রাখা সম্ভব নয় অনেক এলাকা। চীন তাদের কৌশল অনুযায়ী মিয়ানমার জান্তা এবং বিদ্রোহী উভয় পক্ষকেই সহায়তা করে থাকে একে অপরের বিরুদ্ধে। 2023 সালের 7 অক্টোবর হামাসের অভূতপূর্ব হামলার পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়, যা দ্রুতই মানবিক বিপর্যয়ে পরিণত হয়।
প্রায় 2 বছরব্যাপী ধ্বংসযজ্ঞ, গণহত্যা ও অবরোধের পর অবশেষে 2025 সালের 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে অক্টোবরের শেষ সপ্তাহে আবারও উত্তেজনা বাড়তে থাকে যখন ইসরায়েল একাধিক বিমান হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে। এই পরিস্থিতিতেই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ঘোষণা দেন যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং সব পক্ষই তা বজায় রাখতে আগ্রহী। তার এই বক্তব্য শুধু কূটনৈতিক আশাবাদ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। 2 বছরব্যাপী ইসরায়েলি অভিযানে গাজার অবকাঠামো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। জাতিসংঘের তথ্যমতে 2023 থেকে 2025 সালের মধ্যে গাজায় প্রায় 70,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। পানি, বিদ্যুৎ, চিকিৎসা সব মৌলিক সেবা ভেঙে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টায় এক অস্থায়ী যুদ্ধবিরতির সূচনা হয়। শর্ত ছিল হামাস তাদের হাতে থাকা জীবিত সব বন্দীকে মুক্তি দেবে, ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ইসরায়েল হলুদ রেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে এবং আন্তর্জাতিক তদারকিতে মানবিক সহায়তা প্রবাহ অব্যাহত থাকবে। এই চুক্তি ছিল মধ্যপ্রাচ্যে একটি আশার আলো, অন্তত কাগজে কলমে। কিন্তু বাস্তবে ইসরায়েলের আক্রমণাত্মক নীতি এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত মানদণ্ড চুক্তির স্থায়িত্বকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। কাতার দীর্ঘদিন ধরেই হামাস ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সেতু বন্ধনের কাজ করে আসছে। হামাসের রাজনৈতিক নেতৃত্বের একটি বড় অংশ দোহায় অবস্থান করে, যা ইসরায়েলের সঙ্গে আলোচনায় কাতারকে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে। শেখ মোহাম্মদ আল সানি নিউ ইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশনসে বক্তৃতায় বলেন, 2 পক্ষই স্বীকার করেছে যে যুদ্ধবিরতি টিকে থাকা উচিত। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বিষয়টি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। তার এই বক্তব্য শুধু আশাবাদী নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে কাতারের বাস্তববাদী ভূমিকার স্বীকৃতি। 2024 সালের শেষের দিকে কাতারে হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের বিমান হামলার ঘটনাও ঘটেছিল, যেখানে এক কাতারি নিরাপত্তারক্ষী নিহত হন। এই হামলা কাতারের জন্য ছিল এক গেম চেঞ্জার। শেখ মোহাম্মদ বলেন, এই হামলা শুধু কাতারের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য এক সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র বুঝেছে ইসরায়েল এমন এক লাল রেখা অতিক্রম করেছে যা আগে কখনো হয়নি। ইসরায়েল দাবি করছে গাজায় তাদের বিমান হামলা ছিল প্রতিশোধমূলক পদক্ষেপ, কারণ হামাস যোদ্ধাদের গুলিতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়। কিন্তু ঘটনাস্থল ছিল তথাকথিত হলুদ রেখার ভেতরে, যা যুদ্ধবিরতির চুক্তি অনুসারে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে থাকা উচিত ছিল। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাত্র এক রাতের হামলায় 104 জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে 46 জন শিশু এবং 20 জন নারী। এই সংখ্যাটি শুধু পরিসংখ্যান নয়, বরং যুদ্ধবিরতির নৈতিক ভিত্তির উপর আঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, আমরা চুক্তি মানছি, তবে আমাদের সৈন্যদের উপর হামলা হলে আমরা চুপ করে থাকব না। এই বক্তব্য থেকেই বোঝা যায় ইসরায়েল যুদ্ধবিরতিকে আসলে একটি কৌশলগত বিরতি হিসেবে ব্যবহার করছে, শান্তি নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কেউ যুদ্ধবিরতি নষ্ট করতে পারবে না। হামাস যদি গুলি চালায়, ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে পারে, এটি স্বাভাবিক। এই বক্তব্য স্পষ্টত দ্বৈত মানদণ্ডের প্রতিফলন। একদিকে তিনি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার কথা বলছেন, অন্যদিকে ইসরায়েলের সামরিক প্রতিশোধকে সমর্থন করছেন। ট্রাম্প প্রশাসন আসলে ইসরায়েলের নিরাপত্তা নীতি ও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র 2024 সালে ইসরায়েলের গাজা অভিযানে প্রকাশ্যে সমর্থন দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক সমালোচনা ও মুসলিম বিশ্বের চাপের মুখে তারা শান্তি মধ্যস্থতার ভূমিকা নিতে বাধ্য হয়। হামাস বারবার বলেছে যে তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে এবং অপরাধী গোষ্ঠীর হাতে সংঘটিত ঘটনার দায় তারা নিচ্ছে না। তাদের বক্তব্য, ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপই চুক্তি ভাঙার মূল কারণ। আমরা যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্লেষকরা মনে করেন, হামাস এখন সামরিকের চেয়ে রাজনৈতিক কৌশলে বেশি মনোযোগী। তারা জানে আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য কূটনৈতিক সংযম জরুরি। গাজার সাধারণ মানুষের জন্য যুদ্ধবিরতির মানে ছিল অবরোধের ফাঁক দিয়ে কিছুটা শ্বাস নেয়া, কিন্তু বাস্তবে বোমা পড়ছে শরণার্থী শিবিরে, ঘরবাড়ি ধ্বংস ও পানি খাবারের সংকট চলছে আগের মতোই। গাজার বাসিন্দা ইসমাইল জায়দা তার 3 সন্তান ও 25 সদস্যের পরিবার পশ্চিম গাজার তাঁবুতে থাকেন। তিনি বলেন,
রাতে আবারও বিস্ফোরণের শব্দ শুনলাম, মনে হচ্ছিল যুদ্ধ আবার শুরু হয়েছে। এই বক্তব্য গাজার বাস্তবতাকে তুলে ধরে। যুদ্ধবিরতি কাগজে আছে, বাস্তবে নয়। চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা হলো ইয়েলো লাইন, যা গাজার অভ্যন্তরে একটি সীমারেখা যার বাইরে ইসরায়েলি বাহিনী অবস্থান করতে পারবে না। কিন্তু গত কয়েক সপ্তাহে দেখা গেছে ইসরায়েল নিয়মিত এই সীমা অতিক্রম করছে, বিশেষত রাফা ও খান ইউনিস এলাকায়। ইসরায়েলি গণমাধ্যম কান জানায় নেতানিয়াহু সেনাবাহিনীকে হলুদ রেখার ভেতরের কিছু এলাকা পুনর্দখলের নির্দেশ দিয়েছেন। এটি কেবল যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং এক নতুন সামরিক কৌশলের ইঙ্গিত। ইসরায়েল হয়তো ধীরে ধীরে স্থায়ী উপস্থিতির যুক্তি তৈরি করতে চাইছে। আন্তর্জাতিক রেড ক্রস এক বিবৃতিতে জানিয়েছে, মিথ্যা মরদেহ উদ্ধারের ঘটনাটি অগ্রহণযোগ্য। যখন শত শত পরিবার তাদের প্রিয়জনের খবরের জন্য অপেক্ষায়, তখন এমন নাটকীয়তা চুক্তির বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করে। এই বিবৃতি মূলত ইসরায়েলের অভিযোগের প্রতিক্রিয়া, যেখানে তারা বলেছিল হামাস নাকি নাটক সাজিয়েছে মৃতদেহ ফেরানোর নামে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে চুক্তির গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। এই যুদ্ধবিরতি শুধু গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির পরীক্ষাগার। একদিকে কাতার, তুরস্ক ও মিশর শান্তি প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে, অন্যদিকে ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি গোষ্ঠী পরিস্থিতিকে ঘিরে কৌশলগত অবস্থান নিচ্ছে। ইসরায়েলকে ঘিরে এখন একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। আরব বিশ্বে বিভাজন বেড়ে গেছে। কিছু রাষ্ট্র যেমন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে, আবার কাতার, কুয়েত ও আলজেরিয়া সরাসরি নিন্দা করছে। যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক পরিসরে ভাবমূর্তি হারাচ্ছে, আর রাশিয়া ও চীন এখন আরব অঞ্চলে শান্তির মধ্যস্থতাকারী হিসাবে জায়গা করে নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি আসলে এক অস্থায়ী রাজনৈতিক শ্বাসরোধ। যতদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন বজায় রাখবে, ততদিন গাজায় স্থায়ী শান্তি সম্ভব নয়। কাতার, মিশর ও তুরস্ক একসঙ্গে টেকসই শান্তি কাঠামো প্রস্তাব করেছে, যেখানে গাজায় আন্তর্জাতিক তদারকিতে অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে, কারণ তাতে হামাসের রাজনৈতিক ভূমিকা স্বীকৃতি পাবে। গাজায় আজও বোমা পড়ছে, শিশুদের কান্না থামছে না। তবুও কাতার বলছে যুদ্ধবিরতি টিকে আছে। এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের কূটনীতির জটিল বাস্তবতা। একদিকে কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে শান্তি রক্ষা করছে, অন্যদিকে ইসরায়েল সেই যুক্তরাষ্ট্রের ছায়াতেই আক্রমণ চালাচ্ছে। হামাস যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আঘাত হানছে নিরীহ মানুষের উপর। অর্থাৎ এই যুদ্ধবিরতি আসলে এক অসামান্য শান্তির ভান, যেখানে প্রতিটি বিস্ফোরণ রাজনৈতিক বার্তা বহন করছে, প্রতিটি মৃত্যু কূটনৈতিক নীরবতার ফল। তবুও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের কথায় একটুখানি আশার সুর আছে। আমরা যুদ্ধবিরতিকে রক্ষা করব, কারণ প্রতিটি শিশুর জীবনের চেয়ে বড় কোনো কূটনীতি নেই। এই বাক্যটি আজ গাজার ধ্বংসস্তূপের মধ্যেও মানবতার সর্বশেষ প্রতিধ্বনি হয়ে আছে। তুর্কি সেনাদের জমদূত মনে করছে ইসরায়েলি সেনারা। আতঙ্কে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে ইসরায়েল জুড়ে। অবস্থা বেগতিক দেখে নেতানিয়াহু সরকার তাকিয়ে আছে ট্রাম্পের সহায়তার দিকে। যে কোনো মূল্যে তারা তুর্কি বাহিনীকে থামাতে চায়। গাজা যুদ্ধ শেষ হতেই আবারও নতুন করে শঙ্কা আর আতঙ্ক দেখা দিয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এবার ইসরায়েলের পথের কাটা আরেক মুসলিম দেশ। পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। যাদের ভয়ে কাঁপে পুরো মধ্যপ্রাচ্য, এবার তারাই কাঁপছে তুর্কি সেনাদের ভয়ে। গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন নিয়েই ইসরায়েলের এত উদ্বেগ আর উৎকণ্ঠা। ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তি অনুযায়ী গাজায় নিরাপত্তা দেবে মুসলিম দেশগুলোর সমন্বয়ে গঠিত শান্তিরক্ষী বাহিনী। এতে তুরস্কের নাম শুনে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় ইসরায়েল মহলে। তাদের পরিষ্কার বার্তা, এই শান্তিরক্ষী বাহিনীতে কিছুতেই থাকবে না তুর্কি সেনা। তবে আঙ্কারা মনে করে গাজা যুদ্ধবিরতিতে তাদেরও অবদান রয়েছে, তাই তারা সেখানে শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করতে চায়। এ বিষয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী গাজার নিরাপত্তা নিশ্চিত করতে এই শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত। ইসরায়েল কোনোভাবেই চায় না গাজার মাটিতে তুর্কি সেনাদের পা পড়ুক। তারা মনে করে এখানে তুর্কি সেনাদের উপস্থিতি ঘটলে হুমকির মুখে পড়বে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা। তাদের চাওয়া মিশর, জর্ডান আর ইন্দোনেশিয়ার সেনাদের সমন্বয়ে এই শান্তিরক্ষী বাহিনী গঠিত হতে পারে। ইসরায়েলের মতে গাজায় তুর্কি সেনাদের আগমন ঘটলে তারা নিরপেক্ষ আচরণ করবে না।
শুরু থেকেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হামাসের প্রতি রাজনৈতিক ও আদর্শগতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, যেখানে তিনি ইসরায়েলের গণহত্যার বড় প্রতিবাদকারী ছিলেন। এমনকি তুর্কি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে তুলনা করেন অ্যাডলফ হিটলারের সাথে। তবে নেতানিয়াহু সবচাইতে বড় উদ্বেগের জায়গা হামাস ও ব্রাদারহুডকে নিয়ে। নেতানিয়াহুর দাবি, গাজায় তুর্কি সেনাদের আগমন ঘটলে আবারও মাথা চাড়া দিয়ে উঠবে হামাস ও মুসলিম ব্রাদারহুড, যেখানে তুর্কি প্রেসিডেন্টের সাথে রয়েছে আদর্শিক ও নীতিগত বিশ্বাস। ইসরায়েলের মূল পরিকল্পনা হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ ও নির্মূল করা। ইসরায়েল প্রধানমন্ত্রী বারবার জোর দিয়ে বলেছে, তারা নিজেরাই নির্ধারণ করবে কোন দেশের সেনাদের তারা গাজায় প্রবেশ করতে দেবে। তাদের চাওয়া, গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি অথরিটির হাতে থাকুক। ইসরায়েলের সুরে একই সুর মিলিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শান্তিরক্ষী বাহিনীতে এমন দেশগুলো থাকবে যাদের বিষয়ে ইসরায়েল স্বস্তি বোধ করে। যুদ্ধ থেমে গেলেও উত্তাপ কমেনি মধ্যপ্রাচ্যে। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর এবার মুখ খুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 মাসে বোমা তৈরি করতেও তেহরান বলে দাবি করেন তিনি। জাপানের উপকূলে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটনের সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ইরান তখন পরমাণু অস্ত্র তৈরির একদম কাছাকাছি ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেই সামর্থ্য গুঁড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী একক অভিযানে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো ইরানের নাতানজ, ফর্দো ও ইস্পাহান ঘাটিতে ভয়াবহ বোমা বর্ষণ করে। এই হামলায় কার্যত ধ্বংস হয়ে যায় ইরানের পরমাণু কর্মসূচি। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে ইতিহাসে প্রথমবার কোনো প্রেসিডেন্ট মাত্র 8 মাসে 8টি যুদ্ধ বন্ধ করেছেন, যার একটি ছিল ইসরায়েল ও ইরানের সংঘাত। তেহরান জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের এই হামলা চলমান কূটনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, আলোচনার টেবিলে বসেই যুক্তরাষ্ট্র আগ্রাসনের পথ বেছে নিয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতের কোনো আলোচনায় ইরান অতীতের অভিজ্ঞতা ভুলবে না, বরং সেই শিক্ষা নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেবে। জুনের এই যুদ্ধের পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপ আর কূটকৌশল আবারও ফিরে এসেছে। এখন শুধু পরমাণু নয়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, তেল রপ্তানি ও আর্থিক নেটওয়ার্কও এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি JCPOA বাতিলের পর নতুন কোনো চুক্তি কার্যকর না হওয়ায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম এখন নজরবিহীন। ওয়াশিংটন মনে করছে, তেহরানকে যদি আবারও সীমাহীন স্বাধীনতা দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নতুন এক অন্ধকারে নিমজ্জিত হবে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান শক্তিশালী হলে কখনো মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এখন সবাই শান্তিতে আগ্রহী, কারণ ইরানের শক্তি ধূলিসাৎ করেছে যুক্তরাষ্ট্র। তিনি এটিকে গাজা যুদ্ধবিরতি ও ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টার সাফল্যের অংশ বলেও দাবি করেন। তবে বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের জন্য এই পরিস্থিতি এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ রাখছে, অন্যদিকে গাজা ও ইসরায়েলের অস্থির যুদ্ধবিরতি পরিস্থিতি সামলাতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে একসঙ্গে এতগুলো সংকট নিয়ন্ত্রণে রাখা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের নীতি বিশ্লেষক ব্রায়ান ক্যাটুলিস বলেন, জুনের যুদ্ধ ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে ব্যাপক ক্ষতি করেছে, কিন্তু স্থায়ী কূটনৈতিক সমাধানের কোনো পথ এখনো খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্পের ঘোষণায় আপাতত শান্তির বার্তা থাকলেও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে নতুন করে শঙ্কা ছড়িয়ে পড়েছে, কারণ ইরানের পরমাণু আকাঙ্ক্ষা ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব, এই দুই বিপরীত শক্তির সংঘর্ষ থেমে থাকলেও তার আগুন এখনো নিভে যায়নি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কে রে? কে? ও দাদা, ও না দাদা রে। দাদা, মার্কিন নীতি মানবতার রক্ষা দাবি না, দখলদারিত্ব স্পষ্ট করছে। বাস্তুটা বিদেশ গবেষণার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম তীরে দখল পরিকল্পনায় বিরোধী করছেন তা বলে তা বাস্তবে সম্পূর্ণ হবে কি না তা ভাবা চিন্তা করছে। ওয়াশিংটনে ইসরায়েল দখলত দাবিতে ভাব করছেন তাই, কিন্তু বাস্তবে একটি দ্বিতীয় রয়েছে। প্রতিবাদে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতি দ্বিমুখী প্রতিরক্ষা আচরণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র একদিকে মানবিক অধিকার ও শান্তির কথা বললেও অন্যদিকে ইসরায়েলকে অন্ধ্রভাবে সমর্থন দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করছে। রাষ্ট্র জানিয়েছে বিশ্লেষণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করা পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন কেবলমাত্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের কৌতূহল স্বার্থ রক্ষার জন্য এই পদক্ষেপ আসলে এক ধরনের রাজনৈতিক চাল, যাতে কূটনৈতিক চাপ দিয়ে পরবর্তী আরও অনুকূল পরিবেশে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। এই প্রতিবেদন একটি আরও বলা হয়েছে ফিলিস্তিনি ইতিমধ্যে আমেরিকা পদাপাকন নীতি কিছু নয়, ইসরায়েলকে সামরিক অর্থনৈতিক কূটনৈতিকভাবে সমর্থন দিয়েই যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে দখলিত ও মানবাধিকার লঙ্ঘনে সচেতন করেছে। ডোনাল্ড ট্রাম্প তথ্য শতাব্দী চুক্তিতে এই নীতি ফিলিস্তিনের ন্যায় সংগত দাবিকে ঘোষণা করে চুক্তিভিত্তিক ইসরায়েলি রেসিডেন্ট দখল করেছে, বাধ্যতামূলক এবং পশ্চিমা দ্বিতীয় সংকট রয়েছে।